Welcome to Sports Live, presented by White Plus Pro Sensitive Toothpaste. শুরু হয়ে গেছে 3 দলের অংশগ্রহণে অদম্য বাংলাদেশ টি-20 কাপের এই আসর। আকবর আলীর দুরন্ত 144 রানের লক্ষ্য দিয়েছে লিটন দাসের ধূমকেতুকে, এবং এই ম্যাচটি আসলে কভার করছেন আমাদের সহকর্মী পিয়াল। সরাসরি যদি পিয়ালের কাছে যেতে চাই এবং জানতে চাই যে এই টুর্নামেন্টের কি খবরাখবর, পিয়াল নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাদেরকে। এই টুর্নামেন্ট ঘিরে মিরপুরে কেমন রোমাঞ্চ দেখতে পাচ্ছেন, দর্শকদের উপস্থিতি কেমন, এবং ঘরোয়া ক্রিকেটারদের প্রমাণ করার নিশ্চয়ই আরও একটা উপলক্ষ পেল এই টুর্নামেন্টের মাধ্যমে ক্রিকেটাররা। পিয়াল, নিশ্চয়ই আপনি শুনতে পারছেন আমাদেরকে? টুর্নামেন্টটা চলছে এই মুহূর্তে, সেটার যে আপনি যদি উন্মাদনার কথা বলেন, খুব বেশি যে উন্মাদনা আছে সেটা আসলে বলা যাবে না যদি আপনি বিশ্বকাপের সঙ্গে তুলনাটা করেন। বিশ্বকাপ আর অদম্য টুর্নামেন্ট দুটো তো আসলে এক না, দর্শকও খুব বেশি নেই। বাংলাদেশের প্রায় 40 জন ক্রিকেটার, টপ লেভেলের 40 জন ক্রিকেটার, এ দল, ন্যাশনাল টিম এবং ইমার্জিং টিম বা এইচপি, তারা খেলছেন। নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজরা খেলছেন, লিটন দাস, মোস্তাফিজুররা খেলছেন। তাও কিন্তু গ্যালারির 3 ভাগের 1 ভাগ ভর্তি হয়েছে, এবং তার অধিকাংশই আবার ফ্রি টিকেটে খেলা দেখতে এসেছেন। স্কুলের স্টুডেন্ট, কলেজের স্টুডেন্ট। অর্থাৎ এই যে ম্যাচটা, সেই ম্যাচ নিয়ে কিন্তু উন্মাদনা খুব বেশি নেই। এই ম্যাচ নিয়ে আপনি সোশ্যাল মিডিয়ায়ও খুব বেশি আলোচনা দেখতে পাবেন না, এবং সেটাই স্বাভাবিক। কই বিশ্বকাপ আর কোথায় এই অদম্য টুর্নামেন্ট। তবুও ক্রিকেটারদের জন্য একটা আশার আলো যে তারা ম্যাচটা খেলতে পারছেন। এই যে সময়টা তাদের অলস বসে থাকতে হচ্ছে না, কিংবা কোনো ক্যাম্পের মধ্যে থাকতে হচ্ছে না। 3টা ম্যাচ যদি তারা ফাইনালে ওঠেন তাহলে খেলতে পারবেন, সেই সুযোগটা তারা পাচ্ছেন। এই ম্যাচে যেমন রিশাদ হোসেন যেন বিগ ব্যাশটা যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই রিশাদ শুরু করলেন, 3টে উইকেট নিয়েছেন। শেখ মেহেদিও ভালো বোলিং করেছেন, 4 ওভারে 19 রানে একটা উইকেট নিয়েছেন। শরীফুল ইসলামও ভালো একটা স্পেল করেছেন, তানজিম হাসান সাকিবও ভালো একটা স্পেল করেছেন। তার ফলে এই যে ন্যাশনাল টিমের যে 11টা ধূমকেতু, তারা 150-এর নিচে এইচপি টিমের যে দুরন্ত 11 সে তাদের অল আউট করতে পেরেছে। এবং আর একটা যে সিগনিফিক্যান্ট ব্যাপার বাংলাদেশ ক্রিকেটে, এই টুর্নামেন্ট দিয়ে কিন্তু বাংলাদেশ ক্রিকেটে প্রথমবারের মতো ইম্প্যাক্ট ক্রিকেটার বা সুপার সাব ফর্মুলাটা ইন্ট্রোডিউস হয়েছে, এবং এই ফর্মুলায় প্রথম ইমপ্লিমেন্টেশন কিন্তু দেখা গেছে জাওয়াদ আবরারের ক্ষেত্রে। এইচপি টিম ধুঁকছিল, ব্যাটিংয়ে টানা উইকেট হারাচ্ছিল তখন জাওয়াদ আবরারকে কিন্তু ব্যাটিংয়ে নামানো হয়েছে। তিনি শেষ দিকে একটা অলমোস্ট একটা ঝড়ের ইনিংস খেলতে পেরেছেন। শেষ দিকে তিনি সাকলাইনকে সাহায্য করেছেন, সাকলাইনকে সাপোর্ট দিতে পেরেছেন। সো ম্যাচটা দেখা যাক যে শেষ মুহূর্ত পর্যন্ত ন্যাশনাল টিমের যে ধূমকেতু 11 তারা আসলে জিততে পারে কিনা। একদমই তাই, দেখা যাক আসলে কি হয়, কারা জিতে এই ম্যাচে। তবে সেই পর্যন্ত আমাদের বেশ কিছুক্ষণ আসলে অপেক্ষা করতে হবে। অনেক ধন্যবাদ পিয়াল আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। তবে এবার মোস্তাফিজুর রহমানের জন্য কিন্তু একটা সুখবর রয়েছে। মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে পাকিস্তান সুপার লিগের ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স। এর আগের 2 মৌসুমে লাহোরের হয়ে খেলা এই পেসারকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে দলটি। ডিরেক্ট সাইনিংয়ে মোস্তাফিজকে পেতে ফ্র্যাঞ্চাইজিটি খরচ করেছে 6,44,00,000 পাকিস্তানি রুপি, বাংলাদেশি মুদ্রায় যা 2,81,00,000 টাকার সমান। আইপিএল থেকে বিতর্কিতভাবে বাদ পড়ার পর পিএসএল এর নিলামের জন্য নিবন্ধন করেছিলেন মুস্তাফিজ। সাম্প্রতিক সময়ে পারফরম্যান্সের ভিত্তিতে নিলামের কাড়াকাড়ি এড়িয়ে এই পেসারকে সরাসরি দলে নেয় লাহোর। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করে ফ্র্যাঞ্চাইজিটি। এদিকে টি-20 বিশ্বকাপে বাংলাদেশকে বাদ দেওয়ার ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আগা।
কলম্বোতে টুর্নামেন্ট শুরুর আগে অংশগ্রহণকারী দেশগুলোর অধিনায়কদের সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। গ্রুপ পর্বে ভারত ম্যাচ বয়কট করলেও নকআউট পর্বের ভাবনা নিয়ে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পদক্ষেপ নেওয়ার কথা জানান আঘা। এক মুস্তাফিজ ইস্যুতে দক্ষিণ এশিয়ার ক্রিকেটেও কূটনীতিতে এসেছে আমূল পরিবর্তন। নিরাপত্তার দোহাই দিয়ে অন্যায্যভাবে আইপিএল থেকে বাদ দেওয়া হয় এই পেসারকে। সে একই কারণ দেখে টি-20 বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের দাবি জানায় বাংলাদেশ। তবে আইসিসি সাফ জানিয়ে দেয় শ্রীলঙ্কা নয়, ভারতে খেলতে হবে টাইগারদের। শেষ পর্যন্ত নিজেদের দাবিতে অটল থেকে বিশ্বকাপ বয়কটের ঘোষণা দেয় বাংলাদেশ সরকার। সংহতি প্রকাশ করে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দেয় পাকিস্তান। টুর্নামেন্টে লাল সবুজদের বাদ দেওয়ার ঘটনাকে দুঃখজনক বলছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আঘা। বাংলাদেশিরা আমাদের ভাই, পাকিস্তানের প্রতি তাদের সমর্থনে আমরা কৃতজ্ঞ। এটা দুঃখজনক যে তারা বিশ্বকাপে খেলছে না। বাংলাদেশের প্রতি সমর্থন জানিয়ে গ্রুপ পর্বে ভারত ম্যাচ বয়কটের ঘোষণা দেয় পাকিস্তান সরকার। তবে নকআউট পর্বে দুই দলে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনটা হলে পাকিস্তানের পরবর্তী পদক্ষেপ কি হবে সেই প্রশ্নের উত্তর দেন সালমান। যদি সেমিফাইনাল কিংবা ফাইনালে ভারতের সাথে দেখা হয়, তবে আবারও পাকিস্তান সরকারের সিদ্ধান্তের দিকে আমাদের তাকাতে হবে। তাদের পরামর্শ অনুযায়ী কাজ করতে হবে। ভারত ম্যাচ বয়কট করায় এই গ্রুপে বাকি 3 ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে পাকিস্তানকে। 7 ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে সালমান আঘার দল। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের চূড়ান্ত ঘোষণা দিয়েছেন পাকিস্তান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তার মতে আইসিসি এবং ভারত ক্রিকেটের নোংরা রাজনীতি করছে। ইসলামাবাদ থেকে প্রধানমন্ত্রীর স্পষ্ট বার্তা, অন্যায় করা হয়েছে বাংলাদেশের সাথে। এদিকে আইসিসির দ্বিমুখী নীতির মুখোশ খুলে দিয়ে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটিকে কাঠগড়ায় তুলেছেন সাবেক ইংলিশ অধিনায়ক নাসির হুসাইন। ক্রিকেট বিশ্বে এক নজিরবিহীন নাটকীয়তা। আসন্ন টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে মাঠে না নামার ঘোষণা দিয়েছে পাকিস্তান। যে ম্যাচের জন্য অধীর আগ্রহে বসে থাকে পুরো ক্রিকেট বিশ্ব, সেই ম্যাচ বর্জনে কমেছে টি-20-র জৌলুস। তবে ম্যাচ বাতিলের সিদ্ধান্ত কেবল মাঠের লড়াই বর্জন নয়, বরং বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের একটি ঘোষণা কাঁপিয়ে দিয়েছে ক্রিকেট বিশ্বের সমীকরণ। ক্রিকেট মাঠের চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান লড়াই মানেই টানটান উত্তেজনা। কিন্তু এবারের চিত্র ভিন্ন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পরিষ্কার ভাষায় জানিয়েছেন তারা ভারতের বিপক্ষে খেলবে না। তার মতে আইসিসি এবং ভারত ক্রিকেটে নোংরা রাজনীতি করছে। মূলত নিরাপত্তার অজুহাতে বাংলাদেশকে ভারতের ভেন্যু থেকে খেলা থেকে বঞ্চিত করার প্রতিবাদেই এই কঠোর অবস্থান পাকিস্তানের। ইসলামাবাদ থেকে স্পষ্ট বার্তা, অন্যায় করা হয়েছে বাংলাদেশের সাথে। টি-20 বিশ্বকাপ নিয়ে আমরা খুব স্পষ্ট অবস্থান নিয়েছি। আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না, কারণ খেলাধুলার মাঠে রাজনীতি থাকা উচিত নয়। আমরা ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। বাংলাদেশের পাশে পুরোপুরি দাঁড়ানো উচিত। আমার মনে হয় এটি একেবারেই সঠিক সিদ্ধান্ত। এই বিতর্কে মুখ খুলেছেন সাবেক ইংলিশ অধিনায়ক নাসির হুসাইন। আইসিসির দ্বিমুখী নীতির মুখোশ খুলে দিয়ে তিনি প্রশ্ন তুলেছেন, ভারত যদি টুর্নামেন্টের 1 মাস আগে বলতো তাদের সরকার অন্য কোনো দেশে খেলতে দেবে না, তবে কি আইসিসি এমন কঠোর হতে পারত? নাসির হুসাইনের এই তীক্ষ্ণ মন্তব্য ক্রিকেট বিশ্বে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে বাংলাদেশ ও পাকিস্তান যেভাবে ভারতের আধিপত্যের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, তা আইসিসির একপাক্ষিক ক্ষমতাকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলছে। ক্রিকেট কি তবে কেবল বাণিজ্যের হাতিয়ার? বাংলাদেশ ও পাকিস্তানের এই অবস্থান ক্রিকেট মানচিত্রের নতুন এক মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। ভারতের ক্রিকেট ডিপ্লোমেসির বিপরীতে দক্ষিণ এশিয়ার এই ঐক্য এখন আলোচনার তুঙ্গে। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করে টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত পাকিস্তানের। এজন্য দেশটির সরকারের প্রতি ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের উদ্ধৃতি টানেন তিনি। তার পোস্টে উঠে পাকিস্তান প্রধানমন্ত্রীর বাংলাদেশের পাশে দাঁড়ানোর প্রসঙ্গ। এবারের বিশ্বকাপে বাংলাদেশকে অন্যায়ভাবে বাদ দেওয়ার প্রবল সমালোচনা করেন তিনি। খেলার মাঠে রাজনীতি না টানার আহ্বানে শেহবাজ শরীফের প্রতি পূর্ণ সমর্থন জানান আসিফ নজরুল।
শনিবার পর্দা উঠছে টি-20 বিশ্বকাপের। ঘরের মাঠের আসর হওয়ায় হট ফেভারিট ভারত। অভিষেক, সূর্যা, পান্ডিয়া, রিঙ্কুদের মতো ব্যাটারদের সাথে বুমরা, বরুণের মতো বোলারদের নিয়ে টি-20-র জন্য আদর্শ দল টিম ইন্ডিয়ার। তবে 2023 ওয়ানডে বিশ্বকাপের মতো ভারতের কাছ থেকে ট্রফিটা ছিনিয়ে নিতে পারে অস্ট্রেলিয়া। বাজির ঘোড়া হতে পারে গত আসরে ফাইনালিস্ট দক্ষিণ আফ্রিকাও। যে কোনো ফরম্যাটের বিশ্বকাপ হোক কিংবা আইসিসির বৈশ্বিক আসর, ক্রিকেট বোদ্ধাদের ফেভারিট লিস্টে থাকবেই ভারত ও অস্ট্রেলিয়ার নাম। এবারের টি-20 বিশ্বকাপও এর ব্যতিক্রম নয়। বিশ্বকাপটা যখন উপমহাদেশে ভারত আর শ্রীলঙ্কার মাটিতে, তখন হট ফেভারিটের তকমাটা থাকবেই টিম ইন্ডিয়ার গায়ে। ব্যাটিং আর স্পিন সহায়ক চেনা কন্ডিশনে ভয়ানক হয়ে উঠবে ভারতের ব্যাটিং আর বোলিং ইউনিট। দলটির সবচেয়ে বড় শক্তি তাদের বিধ্বংসী ব্যাটিং লাইন আপ। উদ্বোধনী জুটিতে বিশ্বের 1 নম্বর টি-20 ব্যাটার অভিষেক শর্মা একাই ব্যবধান গড়ে দিতে পারেন। মিডল অর্ডারে সূর্যকুমার, সঞ্জু স্যামসন, শিবম দুবে, রিঙ্কু সিং, তিলক ভার্মার মতো ব্যাটার আছেন। বোলিং ইউনিটও বিশ্বমানের। বুমরা, আর্শদীপের সাথে আছেন কুলদীপ, বরুণের মতো স্পিনার। এই শক্তি কাজে লাগিয়ে গত 2 বছরে 49 টি-20 খেলে 39টিতেই জয় পেয়েছে ভারত। টি-20তে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয়রা ইতিহাসের প্রথম দল হিসেবে চায় টানা দ্বিতীয় আর ঘরের মাঠে প্রথম শিরোপা জয়ের স্বাদ। 2023 ওয়ানডে বিশ্বকাপের মতোই বাজিটা ভারতের কাছ থেকে ছিনিয়ে নিতে পারে অস্ট্রেলিয়া। টেইল পর্যন্ত ব্যাটিং ডেপথ আর এক ঝাঁক পাওয়ার হিটার অজিদের দিয়েছে ফেভারিটের তকমা। ভারতীয় ব্যাটিং লাইনআপের চেয়ে খুব একটা পিছিয়ে নেই মিচেল মার্শের দল। তবে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় শক্তি তাদের অভিজ্ঞতা আর হার না মানার মানসিকতা। টপ অর্ডারে ট্রাভিস হেড আর মিচেল মার্শ তাণ্ডব চালাতে পারেন। মিডল অর্ডারে আছেন ক্যামেরন গ্রিন, গ্লেন ম্যাক্সওয়েল, মার্নাস স্টয়নিস, আর লোয়ার অর্ডারে জশ ইংলিশ, কুপার কনলির মতো ব্যাটার। ফর্মের কারণে হিট আর গ্রিনকে সেরা ধরা হলেও ম্যাক্সওয়েলকে ভুলে গেলে চলবে না। 2023 বিশ্বকাপে এক পায়ে দাঁড়িয়ে তার অতিমানবীয় ইনিংস এখনো গায়ে কাটা দেয়। অস্ট্রেলিয়ার বোলিংও দুর্দান্ত। হ্যাজেলউড, ডারউইশের মতো অভিজ্ঞদের সাথে জাভিয়ার বার্টলেটে, নাথান এলিসের মতো তরুণ পেসাররা আছে। তবে ভারত আর শ্রীলঙ্কার স্পিনিং কন্ডিশনের কথা বিবেচনা করে অ্যাডাম জাম্পার সাথে ম্যাথু কাহনেমান, কুপার কনলির মতো স্পিনাররাও আছে অজি শিবিরে। গত আসরের ফাইনালিস্ট দক্ষিণ আফ্রিকার দিকেও দৃষ্টি রাখতে হবে। রাবাদা, নরকিয়া, ইয়ানসেন, এনগিদের নিয়ে দলটির পেস অ্যাটাক হয়তো এই মুহূর্তে সবচেয়ে সেরা। সেই সাথে ডিকক, ব্রেভিস, স্টাপস, মিলার, মার্কারামের মতো ক্রিকেটাররা আছেন প্রোটিয়া শিবিরে। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। আল নাসরের হয়ে টানা 2টি ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড আল নাসরের ব্যবস্থাপনায় পরিবর্তনের কোনো স্পষ্ট নিশ্চয়তা না দিলে আগামী জুনে ক্লাব ছাড়তে পারেন এই পর্তুগিজ তারকা। রোনাল্ডো মনে করেন PIF আল নাসরে পর্যাপ্ত বিনিয়োগ করছে না এবং প্রতিদ্বন্দ্বী ক্লাব আল হিলালকে বাড়তি সুবিধা দিচ্ছে। সোমবার ফরাসি তারকা করিম বেনজেমার আল ইতিহাদ থেকে আল হিলালের সম্ভাব্য দলবদল ঠেকানোর চেষ্টা করেন তিনি। তার ধারণা, এই পদক্ষেপের মাধ্যমে আল হিলালকে লিগ শিরোপা জয়ের পথ করে দিতে চাইছে PIF। এদিকে শীতকালীন দলবদলে মাত্র একজন ইরাকি ফুটবলারকে দলে ভিড়েছে আল নাসর। বাকিদের সঙ্গে শিরোপা প্রতিযোগিতায় আল নাসর পিছিয়ে পড়ছে এমন আশঙ্কা থেকেই রোনালদো প্রতিবাদ শুরু বিরত থেকেছেন মাঠে নামা থেকে। জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে সবচেয়ে বেশি খরচ করা ক্লাবের তালিকায় সবার উপরে ম্যানচেস্টার সিটি। তারা খরচ করে 45 কোটি 30 লাখ ইউরো। এবারের দলবদলের সবচেয়ে বড় লেনদেনও হয়েছে প্রিমিয়ার লিগেই। বোর্নমাউথ থেকে 7 কোটি 20 লাখ ইউরোতে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন আন্তোয়ান সেমিনিও। এছাড়াও ক্লাব ভিত্তিক খরচের তালিকায় 9 কোটি 50 লাখ ইউরো ব্যয় করে শীর্ষে ম্যানচেস্টার সিটি। ফুটবল মৌসুমের মাঝখানে জানুয়ারি আসে এক ধরনের সংযম নিয়ে। এই সময়ে ক্লাবগুলো স্বপ্ন দেখে কম, হিসেব করে বেশি। গ্রীষ্মের মতো উন্মাদনা নেই বড় প্রস্তুতির ঝলক। তবুও জানুয়ারি ট্রান্সফার উইন্ডোর শেষ রাতে ফুটবল আবারও মনে করিয়ে দেয় নীরবতার আড়ালেও টাকা কথা বলে, আর সিদ্ধান্তগুলো জন্ম নেয় ঠিক শেষ মুহূর্তে। ফুটবল বিষয়ক ওয়েবসাইট ট্রান্সফার মার্কেটের হিসেব অনুযায়ী এবারের শীতকালীন দলবদলে বিশ্বজুড়ে ক্লাবগুলো খরচ করেছে 200 কোটি ইউরোরও বেশি। আর সেই অর্থপ্রবাহের কেন্দ্রে বরাবরের মতোই ইংলিশ প্রিমিয়ার লিগ। ইংল্যান্ডের ক্লাবগুলো একাই ব্যয় করেছে 45 কোটি 30 লাখ ইউরো, যা কিনা ইউরোপের বাকি শীর্ষ লিগগুলোর চেয়ে অনেক এগিয়ে।
এবারের দলবদলের সবচেয়ে বড় লেনদেনও হয়েছে প্রিমিয়ার লিগেই। বোর্নমাউথ থেকে ম্যানচেস্টার সিটিতে আন্টোয়ান সেমেনিয়র যোগ দেয়া ছিল শীতকালীন বাজারের সবচেয়ে দামি চুক্তি। তাকে দলে ফেরাতে সিটিকে গুনতে হয়েছে 7,20,00,000 ইউরো। ওলভারহ্যাম্পটন থেকে ইউরগ্রেন স্ট্র্যান্ড লারসন ক্রিস্টাল প্যালেসে গেছেন 5,50,00,000 ইউরোতে। অন্যদিকে ওয়েস্ট হ্যাম থেকে লুকাস পাকেতার ব্রাজিলের ক্লাব ফ্ল্যামিঙ্গোতে ফিরে যাওয়াটা আছে তালিকার 3-এ। তাকে পেতে ফ্ল্যামিঙ্গোর খরচ করতে হয়েছে 4,20,00,000 ইউরো। ক্লাব ভিত্তিক খরচের তালিকায় শীর্ষে ম্যানচেস্টার সিটি। শিরোপার লড়াইয়ে এক মুহূর্তের জন্য থামতে রাজি নয় তারা। সব মিলিয়ে জানুয়ারিতে সিটির ব্যয় 9,50,00,000 ইউরো। দ্বিতীয় স্থানে ক্রিস্টাল প্যালেস, আর দলবদলের শেষ দিনে করিম বেনজেমাকে দলে টেনে আলোচনায় উঠে আসে সৌদি আরবের আল হিলাল, যারা খরচের দিক থেকে আছে 3 নম্বরে। এদিকে লিগ ভিত্তিক খরচে প্রিমিয়ার লিগের পর দ্বিতীয় স্থানে আছে ইতালিয়ান সিরিয়া, এরপর আছে ব্রাজিলিয়ান সিরিয়া, যুক্তরাষ্ট্রের MLS ও ফ্রান্সের লিগ আ। ইউরোপের উইন্ডো বন্ধ হলেও ব্রাজিল ও যুক্তরাষ্ট্রের দলবদলের সময় এখনো বাকি, মানে জানুয়ারির এই হিসেব হয়তো এখনো চূড়ান্ত নয়। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের অন্ধকার জগতের নথিপত্র যতই উন্মোচিত হচ্ছে ততই স্তম্ভিত হচ্ছে ক্রীড়া বিশ্ব। এবার সামনে এসেছে ফর্মুলা 1, NFL আর প্রিমিয়ার লিগের প্রভাবশালী মালিক ও কর্তাদের নাম। চাঞ্চল্যকর তথ্য হলো 2008 সালে এপস্টেইন শিশু যৌন অপরাধে দণ্ডিত হওয়ার পরও এই প্রভাবশালী ব্যক্তিরা তার সাথে নিয়মিত যোগাযোগ ও বৈঠক বজায় রেখেছিলেন। জেফ্রি এপস্টেইনের বিতর্কিত অধ্যায় যেন শেষই হচ্ছে না। নতুন করে প্রকাশিত হওয়া নথিপত্রগুলো এবার সরাসরি আঙুল তুলছে ক্রীড়া বিশ্বের প্রভাবশালীদের দিকে। এই ফাইলগুলোতে উঠে এসেছে চাঞ্চল্যকর সব ইমেইল ও বার্তা, যা প্রমাণ করে এপস্টেইন দণ্ডিত হওয়ার পরও তার প্রভাব বলয় থেকে বের হননি অনেক শীর্ষ কর্মকর্তা। ইমেইলের তথ্য অনুযায়ী 2017 সালে আন্তর্জাতিক মোটর স্পোর্ট সংস্থা FI এর সাবেক প্রেসিডেন্ট এবং সফলতম ফর্মুলা 1 টিমের মালিক জ্যাঁ টড নিউ ইয়র্কে এপস্টেইনের বাড়িতে গিয়েছিলেন। মেইলে এপস্টেইন লিখেছিলেন, দুঃখিত সময়টা এতটা সংক্ষিপ্ত হলো, তের্জে আমাকে জানায়নি। এই তের্জে ছিলেন নরওয়েজিয়ান কূটনীতিক তের্জে রড লারসেন। টড লিখেছিলেন, আপনি প্যারিস বা জেনেভায় এলে জানাবেন। এপস্টেইন অন্য এক মেইলে টডকে অদ্ভুত লোক হিসেবে বর্ণনা করেছিলেন। ফাইলের তথ্য বলছে, আলপাইন ফর্মুলা দলের উপদেষ্টা ফ্লাভিও ব্রিয়াতোরকে এপস্টেইন ডাকতেন ইটালীয় বন্ধু। 2010 সালে একটি ইমেইলে লেখা ছিল, ফ্লাভিও ব্রিয়াতোরে আপনার সঙ্গে কথা বলতে চাইছেন। মেইলে তাদের মধ্যে বিমান কেনা এবং সম্পত্তি বিক্রির বিষয়ে নিয়মিত আলোচনার তথ্য পাওয়া গেছে। বিতর্কের আঁচ লেগেছে বিশ্ব ফুটবলেও। চেলসি ফুটবল ক্লাবের বর্তমান চেয়ারম্যান টড বোয়েলির সঙ্গে এপস্টেইনের 2011 সালে 2টি বৈঠকের তথ্য মিলেছে। একইভাবে ক্রিস্টাল প্যালেসের বিনিয়োগকারী জশ হ্যারিস 2013 সালে এপস্টেইনের সাথে প্রাতরাশ বৈঠকে অংশ নিয়ে মেইলে লিখেছিলেন, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। এমনকি 2016 সালেও তিনি এপস্টেইনের সাথে দেখা করার আগ্রহ প্রকাশ করেছিলেন, যদিও হ্যারিসের মুখপাত্র দাবি করেছেন তিনি কেবল ব্যবসায়িক কারণে সৌজন্য বজায় রেখেছিলেন। 2010-এর শুরুর দিকে NFL এর দল নিউ ইয়র্ক জায়ান্টসের সহমালিক স্টিভ টিশ এপস্টেইনকে বারবার প্রশংসামূলক ইমেইল পাঠিয়েছেন। ফাইলগুলো দেখায় এপস্টেইন টিশের সঙ্গে বিভিন্ন নারীর দেখা করানোর চেষ্টা করেছিলেন। 2013 সালে একটি ইমেইলে এপস্টেইন লিখেছেন, আপনি চাইলে আমি রাশিয়ানটি আনতে পারি। প্রতি উত্তরে টিশ লিখেছিলেন, তিনি কি মজা করবেন? রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। আর এই ছিল আজকে স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।